স্বাগত ৭১-এর খেলা জগের সাথে আছি আমি কোহিনুর কণা। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যদি ধরি তাহলে ফুটবল দুনিয়া একটা উৎসব হয়ে গেছে। প্রথমে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, তারপর রাতে ইতালির ম্যাচ ছিল, সকালবেলা ব্রাজিলের ম্যাচ ছিল, আলাদা ম্যাচে আর্জেন্টিনাও মাঠে নেমেছে, লিওনেল মেসির শেষ ম্যাচ ছিল। অনেক কিছু ঘটে গেছে আসলে ফুটবল দুনিয়ায় বিশ্বকাপের বছরে। তবে হতাশা দিয়ে শেষ করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে আশা জাগিয়েও ম্যাচটা জিততে পারেনি। এই ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। একই সাথে বিশ্বে যত ধরনের খেলা চলে গেছে ফুটবলে, সেসব নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক। আহমেদ শায়েক, শুভ সকাল। আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ হয়তো শেষটা ভালো করবে। গতকাল ম্যাচ শেষে কাবরেরা বলেছেন তারা আনলাকি। কম্পিটিটিভ গেমে আসলে আনলাকি বলার কোনো সুযোগ আছে কিনা? রেজাল্টই তো আসলে দিন শেষে শেষ কথা না। সত্যি কথা বলতে যে আনলাকি বাংলাদেশ, আনলাকি হচ্ছে কাবরেরা না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে স্কোয়াড, বাংলাদেশের যে প্লেয়াররা আছে সেই হিসাবে আসলে আমাদের রেজাল্ট আরও ভালো হওয়া উচিত, আমাদের এফোর্ট আরও ভালো হওয়া উচিত। কিন্তু পুরোপুরি আমি বলবো যে প্ল্যানিং এবং এক্সিকিউশনের একটা বিশাল বড় নেগেটিভ সাইড আমি বলবো এখানে সরাসরি। তার কারণটা হচ্ছে যে আপনি যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি তাহলে আপনি দেখবেন যে গোল্ডেন জেনারেশন বলা হতো ইংল্যান্ডের, যখন কিনা ল্যাম্পার্ড, জেরার্ড, রুনি, ফার্ডিনান্ডেরা খেলতো। আবার বেলজিয়ামের রিসেন্ট টাইমসে যে ডিব্রুইনে, এই টিমগুলো, এই দলের যে ডিব্রুইনের দলের যে আর কি ছিল, এটাকে গোল্ডেন জেনারেশন বলা হতো। কিন্তু এই দুইটা গোল্ডেন জেনারেশনই আসলে কখনো ভালো রেজাল্ট আনতে পারেনি। তার একমাত্র কারণ ছিল কোচ। ইংল্যান্ডের সময় ছিল সেভেন গর্ন এরিকসন, আর এরপরে ছিল হচ্ছে ফাবিও কাপেলো। আর পর্তুগালের সময় মার্ক উইলমটস আর হচ্ছে মার্টিনেস ছিল। এবং এই গোল্ডেন জেনারেশন কখনো আনতে পারেনি কোচদের প্ল্যানিংয়ের কারণে। এতগুলো ভালো প্লেয়ারকে নিয়ে কখনো অ্যান্সার আমরা পাইনি ওই দল থেকে। সেরকম এখন একটা ঘটনা ঘটছে বাংলাদেশের সাথে। যেরকম প্লেয়ার আছে এবং যেরকম প্লেয়ার উইদিন দ্য নেক্সট 5 ইয়ার্স আমাদের হাতে থাকবে, এটাকে আমরা বাংলাদেশের গোল্ডেন জেনারেশন বলতে পারেন। প্রিমিয়ার লিগে খেলা, কানাডা ন্যাশনাল টিমে খেলা, রাকিব তপুর মতন প্লেয়ার, এই যে পুরো একটা অর্গানাইজেশন, জিকোর মতন সাউথ এশিয়ার বেস্ট কিপার, এই যে একটা প্লেয়ারদের যে সমাহার, এইরকম সমাহার বাংলাদেশে এর আগে এসেছিল কিনা আর এর পরেও আসবে কিনা এটা একটা সন্দেহ। কারণ আমার দেখা মতে নেক্সট 10 বছরের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার আদৌ আসবে কিনা আই ডাউট। হয়তো একজন আসতে পারে, ফারহানি বাহিদা আছে, ফুলহ্যামে খেলছে আন্ডার 21-এ। কিন্তু এই রকম প্লেয়ারদের একসাথে পাওয়াটা এরপরে হবে কিনা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না। কিন্তু সেইটার জন্য দরকার একজন কোচ যে কিনা প্ল্যানিং করতে পারবে। এবং যেটা ওই গোল্ডেন জেনারেশনের মতন আমরাও হয়তো 10 বছর পরে গেলবো, একটা গোল্ডেন জেনারেশন ছিল, আমরা কিছু করতে পারিনি। সো এখানে বাংলাদেশ, কাবরেরা যদি বলে আনলাকি, হি শুড সে আনলাকি টু হিমসেলফ, বাট অলসো টু বাংলাদেশ। বাংলাদেশে তো মানে দুদলই আসলে দুজনই দুদিক থেকে যদি চিন্তা করি আনলাকি। আপনি বলছিলেন যে গোল্ডেন জেনারেশন, তার মানে আমরা ধরে নিতে পারি যে তারা কেপেবল ভালো কিছু দেওয়ার জন্য, শুধুমাত্র কোচের কৌশলের কারণে হয়তো। গতকালকের ম্যাচটাই যদি বলি বা তার আগেই যদি বলি যে ভিয়েতনামের বিপক্ষে যেভাবে খেলেছিল, সামহাও মনে হয়েছিল যে বাংলাদেশকে একটু আসলে কোনোভাবে তারা মোটিভেশন হারিয়ে ফেলেছে এরকম মনে হয়েছিল। কিন্তু গতকালকে বেশ এনার্জেটিক মনে হয়েছিল। কোন জায়গাটা আসলে ঘাটতি দেখছেন যে কারণে কালকে হয়তো আমরাও জিতে যেতে পারতাম? পুরোপুরি প্ল্যানিং। আপনি যদি বলেন প্ল্যানিং, কারণ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা গোল খেয়েছি, আনফর্চুনেট একটা গোল খেতেই পারে, একটা ম্যাচে গোল হবে, কিন্তু সেই গোলটাকে আমরা দেওয়ার জন্য কিভাবে ফেরত এসেছি। আপনি যদি দেখেন, আমি জাস্ট প্রথমে লাস্ট 10 মিনিটের কথাটা বলবো। লাস্ট 10 মিনিটে কিন্তু হামজা বেসিক্যালি স্ট্রাইকার হিসেবে খেলেছে। তো সেই সময় আপনি স্ট্রাইকার হিসেবে খেলছেন, আপনি লং বল দিচ্ছেন যাতে হামজা হেডে জিততে পারে। কিন্তু আপনার পুরো টিমের মধ্যে যে বেস্ট প্লেয়ার, যে লং বল সার্ভ করতে পারে, আপনি তাকে মাঠে নামানি, সেটা হচ্ছে জামাল ভুঁইয়া। আপনি হয়তো জামাল ভুঁইয়াকে 90 মিনিটস খেলাতে পারবেন না, কিন্তু লাস্ট 10 মিনিট বা লাস্ট 20 মিনিটে আমরা অ্যাটলিস্ট 4টা থেকে 5টার মতো ফ্রি কিকের কর্নার পেয়েছি। ওই 4টা থেকে 5টা সাপ্লাই যদি জামাল দিতে পারতো, তাহলে ওখান থেকে যদি হামজা একটা হেড দিত, আপনি খেলায় সমতায় ফিরতেই পারেন। এরপরে আপনি হচ্ছে নামালেন বিশ্বনাথকে। বিশ্বনাথ খেলায় নামার প্রথম 5 থেকে 10 মিনিট রাইট উইংয়ে খেললো, মিডফিল্ডে খেললো, স্ট্রাইকিং পজিশনেও চলে গেল। সে হচ্ছে রাইট ব্যাক বাংলাদেশের। আপনি যদি রাইট ব্যাকদের মধ্যে তালিকা করেন, বেস্ট রাইট ব্যাক হয়তো বিশ্বনাথই হবে। কিন্তু আপনি সেখানে রহমতকে লেফট ব্যাকে নামিয়ে সাদকেও রাখলেন, আবার বিশ্বনাথকে সামনে পাঠালেন। মানে এইটা কোন প্ল্যানিংয়ের আন্ডারে পরে আমি ঠিক বুঝি না। আপনার দরকার গোল। আপনার পুরা স্কোয়াডে একমাত্র স্ট্রাইকার এখন যদি দেখেন তাহলে ছিল সুমন রেজা। তাহলে আপনি সুমন রেজাকে কেন তখন নামালেন না? আপনার দরকার গোল, আপনি নামাচ্ছেন ডিফেন্ডার।
আবার ডিফেন্ডারকে দিয়ে আপনি স্ট্রাইকিং করাচ্ছেন, মানে এই জিনিস, এই হ্যাপাজার্ড যে একটা প্ল্যানিং বা এক্সিকিউশন, এইগুলোর আমি আসলে মানে বুঝি না। এটার মানে সাধারণ মানুষও বুঝে না, বিশ্লেষকরাও বুঝে না, শুধুমাত্র পৃথিবীতে বুঝে একজনই। শুভেচ্ছু ম্যাচ শেষে বলেছেন একজন প্রপার নাম্বার 9 এর অভাবেই বাংলাদেশ আসলে ভুগতে হয়েছে। প্রপার নাম্বার 9 এর অভাব তো আমরা আসলে অনেক বছর ধরেই ভুগছি। এক রাকিবের উপরে ভরসা, রাকিব না থাকাতে হয়তো সেটা আরো বেশি প্রকট হয়েছে যে তিনি আসলে যে কাজগুলো করতেন। কিন্তু একজন প্লেয়ার সবসময় সার্ভিস দিবে বিষয়টাও তো তা না, তার মানে কোনো ব্যাকআপ প্ল্যান কোচের ছিল না। এবং এই একই অভাবের কারণেই আমরা বারবারই বলছি যে এশিয়ান কাপে মূল পর্বে বাংলাদেশ হয়তো খেলতেও পারতো, কারণ যেভাবে পারফর্ম করেছে। মানে এই যে হতাশাগুলো সব জায়গায় আক্ষেপ, মানে শুধুমাত্র কি কোচের কারণেই? আপনি যদি বলেন যে হ্যাঁ স্ট্রাইকার ফিনিশারের অভাব, জাহিদ হাসান এমিলির পরে বাংলাদেশে কোনো স্ট্রাইকার আমরা প্রডিউস করতে পেরেছি এখন পর্যন্ত আপনি নাম নিতে পারবেন না। কিন্তু এই কাবরেরা গত 4 বছর ধরে বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ আছে, সে একটা স্ট্রাইকার পাওয়ার জন্য কি করেছে আপনি যদি দেখেন। প্রথমে সে সুমন রেজাকে ইউজ করলো, সুমন রেজাকে কখনো বাদ দেয় কখনো রাখে, এরপরে পিয়াস নোভা আসলো, তাকেও কখনো রাখে কখনো বাদ দেয়। তো একটা স্ট্রাইকারকে আপনি বিল্ড আপ করার জন্য, এরকম টপ লেভেলে খেলার জন্য তো আপনাকে কন্টিনিউয়াসলি খেলাতে হবে, তো আপনি তো খেলাচ্ছেন না। তো এই কারণে এরকমভাবে কোনো স্ট্রাইকার আসছে না। সো একটা প্ল্যানিংয়ের তো কোনো নাই আর কি, কোনো কিছু নেই। গতকালকে ম্যাচের একটা ঘটনা ঘটেছে, ফাহিমের একটা পেনাল্টি নিয়ে একটা কথা হচ্ছে যে ভিআর থাকলে হয়তো আমরা পেনাল্টি পেতাম। এর আগের ম্যাচেও সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগেও একটা পেনাল্টি পেতে পারতাম, সেই একই লোক একই কি মনে হয়, ওটা কি আসলে পেনাল্টি ছিল? জি, আমার মতো এটা পেনাল্টি ছিল। তার কারণ হচ্ছে যে ডিফেন্ডার যে কিনা ওই ফাউলটা করেছে, কিন্তু সে খুব টেকনিক্যালি ফাউলটা করেছে। সে দেখেছে যে ফাহিম আসছে, সে তার বডির অন্য কোনো পার্ট ইউজ করে তাকে ব্লক করা থেকে সে মাথা দিয়ে ব্লক করার চেষ্টা করেছে। এবং এটাতে যে জিনিসটা হচ্ছে ব্যাক সাইড অফ দ্য হেড করাতে রেফারি যে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছিল সেই অ্যাঙ্গেল থেকে তার কাছে দেখে মনে হচ্ছে এখানে কোনো ব্লক হয়নি, বা এটা হয়তো ফাহিম হয়তো একটু ডাইভ দিয়েছে। সো এটা আমি বলবো তার টেকনিক্যাল একটা ফাউল ছিল, যেটা কিনা আমরা যে অ্যাঙ্গেল থেকে খেলাটা দেখছিলাম সাইড ওয়েজ, সেখান থেকে দেখে একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল তাকে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া হয়েছে। কিন্তু রেফারি যে অ্যাঙ্গেল ছিল সোজাসুজি, সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু সেটা দেখে মনে হয়নি। তো এইসব কারণে আসলে ভার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এইসব সময় ভারগুলো আর কি হেল্প করে। সো ভার হলে হতো কি এই অ্যাঙ্গেল থেকে যখন রেফারি দেখতে পারতো তখন কিন্তু সরাসরি জিনিসটা পেনাল্টিতে কনভার্ট হয়ে যেত। সো এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, একটা পেনাল্টির ক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি আমরা আনলাকি ছিলাম। এবার যদি একটু হিসেব নিকেশ মেলানোর চেষ্টা করি, মানে এই এশিয়ান কাপে খেলার জন্যই তো এত প্রবাসী ফুটবলারকে আনা হয়েছে, এবং যাদেরকে যেভাবে আনা হয়েছে, যতটা প্রত্যাশা, সব কিছু মিলে আপনার কাছে আসলে কি মনে হয় প্রাপ্তির জায়গাটা কোথায় দেখছেন? প্রাপ্তির জায়গা আমি বলবো যে কালকে আসলে ইন্ডিয়া তো ম্যাচটা জিতে গেল। ইন্ডিয়া যদি আমাদের কাছে না হারতো তাহলে আজকে আমরা গ্রুপের শেষে আর কি শেষ করতাম সেই হিসাবে, কারণ পয়েন্ট তালিকায় আমরা সেম আছি। তো ইন্ডিয়া সেই সময় সবগুলো প্লেয়ারকে না আনার জন্য এটা আমাদের জন্য একটা সুবিধা হয়ে গিয়েছিল। বাট আপনি যদি প্রাপ্তির খাতা দেখেন, আমি বলবো হিসাব অনুযায়ী, বা আপনি যদি ম্যাচ কনসিডার করেন বা অপোনেন্ট কনসিডার করেন, হামজাদে আসার পরে আমাদের পারফরমেন্স আরও ডিক্লাইন করেছে। তার কারণ হচ্ছে 2023 সালে কাবরেরা লেবাননের এগেনস্ট মতন দল যারা কিনা 100 র্যাঙ্কিং, তাদের সাথে কিন্তু ঘরের মাটিতে ড্র করেছিল। কিন্তু এখন আমরা সিঙ্গাপুর, হংকং যারা কিনা হচ্ছে 124 বা 150-এর দিকে, তাদের সাথে আমরা ড্র বা জিততে পারছি না। কিন্তু আপনি লেবাননের সময় একটা চিন্তা করেন, সেই সময় আমাদের প্লেয়ার কি ছিল আর এখন কি প্লেয়ার, মানে এই রকমের প্লেয়ারে তো আমরা ম্যাচ জেতার কথা। আপনি মানে আপনার ওই কনসিডারেশনে আসবে না যে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথাই আসবে না। কথা আসবে যে আমরা ম্যাচটা কিভাবে জিতবো, বা কেন ড্রটা হবে হচ্ছে আপনার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট, আপনার জেতাটা হবে আপনার অ্যাকচুয়াল খেলা। তো এইটার জন্যই আর কি যে কেন বললেন এই কথা, মানে রেজাল্ট ঠিক আছে, পারফরমেন্সের গ্রাফ নিচের দিকে, সেটা কারণ কি আসলে শুধুই রেজাল্ট নাকি পুরো কোনো প্ল্যানিং নেই আপনার? হচ্ছে যখন যেভাবে করে আসলে প্ল্যান করা উচিত, আমাদের আসলে এখন খেলতে হবে যে আমরা ফ্রন্ট ফুটে খেলবো, আমাদের ট্যাকটিক্সের উপরে ভর করে বাকি সবাই খেলবে। কিন্তু আমরা এখন আসলে চিন্তা করছি ও কিভাবে অ্যাটাক করছে সেটাকে আগে প্রথমে কিভাবে সামাল দিব। মানে এখানে বড় বড় টিমের দর্শনই হচ্ছে যে তারা তাদের নিজের খেলাটা খেলবে। আমি যদি আমার অপোনেন্টের খেলা খেলি তাহলে কখনো আসলে আমার জেতা হয়ে উঠবে না। তো আমি ব্যাকফুটই থাকবো সবসময়, গোল ফার্স্টে খাবো, এরপর আমরা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে যাব। আমরা সবসময় মানে সমতায় আসার ব্যাপারটাকে গ্লোরিফাই করছি, কিন্তু আসলে তো সমতায় আসা ব্যাপারটাকে গ্লোরিফাই করা উচিত না। আমাদের উচিত আমরা ম্যাচ জিতবো এটাকে গ্লোরিফাই করা। রেজাল্ট লাগবে, হ্যাঁ, রেজাল্ট ছাড়া কোনো কথা হবে না আসলে। তার মানে আমরা দিন শেষে সেই জায়গাটায় যেটা আসলে একদম আলোচনা শুরু করেছিলাম, বা এতদিন ধরে যে আলোচনাটা, যে আমরা যাদেরকেই আনি না কেন, পরিকল্পনা ঠিকঠাক না হলে আসলে রেজাল্ট জিরোই থাকবে। হ্যাঁ, আমাদের আসলে গত 1 বছর অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা ম্যাচ শুরুর আগে কনসার্ট করতে পেরেছি। নিশ্চয়ই, এবং টিকিট বিক্রি হয়েছে,
অনেক অফ দ্য ফিল্ড আপনার অনেক বলবো যে প্রাপ্তি আছে, অন দ্য ফিল্ড নম্বর এটা দেখা কিছু যাক। না। আমরা যে কথাটা সবসময় বলি আসলে যে কাবরেরা যুগের হয়তো শেষ, এটাই শেষ হচ্ছে, তারপর যাকে আনা হবে তিনি নিশ্চয়ই একটা ঠিকঠাক পরিকল্পনা করবে। আমি চাই আজকে রাতে অনেকগুলো ম্যাচ ছিল, সকালবেলা ম্যাচ ছিল, আবারও ইতালি মিস করে গেছে ওয়ার্ল্ড কাপ। আমরা সেসব নিয়ে কথা বলবো। আমরা একটু ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলবো। আর্জেন্টিনার শেষ ম্যাচ, আর্জেন্টিনা যাদের সাথে খেলছে সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে কাদের কাদের সাথে খেলছে, কেন খেলছে, আলটিমেট গোল কি তাদের। কিন্তু ওই যে যখন আর্জেন্টিনা খেলে বোধহয় আর্জেন্টিনার বাকি সবাইকে সাইড করে আমরা বোধহয় লিওনেল মেসিকে নিয়েই কথা বলি। এটা কি সত্যি তার ঘরের মাঠে শেষ ম্যাচ? দর্শক হিসেবে বা ফ্যান হিসেবে বা অ্যানালিস্ট হিসেবে আমি তো চাবো যে সে আরো একটা ওয়ার্ল্ড কাপ খেলুক, কারণ সে যেসব এই বয়সে এসেও, এই 39 বছর এসেও সে যেসব খেলা দেখাচ্ছে, মানে এইটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার। তো এরকম প্লেয়ার আসলে মানে এই বয়সে এরকম টপ লেভেলে পারফর্ম করা হয়তো আগে আমরা আমাদের লেজেন্ডগুলোকে কখনো দেখিনি। তো এরকম তো চাবো যে চলতে থাকুক, আমাদের তো ফ্যান হিসেবে এটাই চাওয়া থাকবে। বাট হ্যাঁ, হয়তো এই ওয়ার্ল্ড কাপই হয়তো শেষ ওয়ার্ল্ড কাপ, এবং আমি বলবো যে যেভাবে করে আসলে টিমটা এবার হয়তো এমন অপোনেন্টের সাথে খেলছে যেটা কিনা হয়তো অনেক বিখ্যাত অপোনেন্ট না, এটা খেলছে আসলে আমি বলবো যে পুরো টিমটাকে একটা কমফোর্টেবল একটা সিচুয়েশনে ফেলার জন্য, যে আসলে ওয়ার্ল্ড কাপের আগে খুব বেশি প্রেশার নিয়ে প্লেয়াররা ইনজুর্ড হবে বা একটা ট্যাকটিক্সের একটা উঠানামা করবে, এটার থেকে যে সাবস্টিটিউট বেঞ্চে যেসব প্লেয়াররা আছে সেসব প্লেয়ারদেরকে যাতে আর কি ভালো করে একটা চান্স দেওয়া হলো এবং তারা একটু কম প্রেশারে খেললো। সো ওই জিনিসটা, কারণ এখন ওয়ার্ল্ড কাপে যেভাবে করে খেলাগুলো হবে এবং যত বড় একটা ওয়ার্ল্ড কাপ, এখানে সাবস্টিটিউট বেঞ্চের একটা বিশাল বড় একটা অবদান থাকবে। সো এই যে আপনি গত ম্যাচে দেখলেন নিকো প্যাজ, যে দেখে ধরা হচ্ছে যে নেক্সট মেসি জায়গাটা আর কি নিবে। তো এইসব প্লেয়ারকে আগে এই লেভেলে একটু খেলাতে হবে, তাহলে হবে কি যে ওয়ার্ল্ড কাপের সাবস্টিটিউট বেঞ্চের হেল্পটা তখন পাবে। মানে লম্বা জার্নি একদম শেষ পর্যন্ত যারা মোমেন্টামটা ধরে রাখতে পারবে তারাই আসলে সেই কাজটাই হয়তো করছে স্ক্যালোনি। আপনার কথাকে যদি ঠিক ধরে নিই তাহলে আবার বলতে হবে ব্রাজিল উল্টো পথে হাঁটছে। তারা আবার শক্ত প্রতিপক্ষ বেছে নিচ্ছে, তারা ক্রোয়েশিয়াকে বেছে নিয়েছে। লাস্ট ম্যাচটা ফ্রান্সের সাথে খেলেছে, ক্রোয়েশিয়াকে 3-1 গোলে হারিয়েছে। মানে ব্রাজিলকে আজকে মনে হয় খুব ভালো খেলছে, কালকে মনে হয় আবার মোমেন্টাম হারিয়ে ফেলেছে। ব্রাজিলের প্রিপারেশন কেমন হলো? হ্যাঁ, মানে আপনি আর্জেন্টিনার সাথে যদি কম্পেয়ার করেন, ব্রাজিলের ক্ষেত্রটা একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে আর্জেন্টিনার স্কোয়াডটা মোটামুটি সেট, স্টার্টিং 11 সেট, কিন্তু ব্রাজিল আসছে পুরো নতুন একটা ঘটনা। তারা এখনো বোধহয় জানে না, এখনো আসলে পরিমাপ করা হচ্ছে। হয়তো দেখবেন যে নেইমার এবার নাই, কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় নেইমার ঠিকই থাকবে। তো এই যে স্কোয়াডটাকে ঝালিয়ে নেওয়া একটা টপ লেভেলের টিমের সাথে, এই জন্য ওদের প্ল্যানিং ইজ ডিফারেন্ট। বাট দিন শেষে ডন কার্লো আনচেলত্তি, আপনি কখনোই তাকে ফেলে দিতে পারবেন না। দেখা যাবে যে সে আসলে সবসময় বড় মঞ্চের কোচ, সে হচ্ছে ছোট মঞ্চ নিয়ে এত বেশি চিন্তা করে না। এবং বড় মঞ্চ বলতে একটু ইতালিকে নিয়েই কথা বলে ফেলে, ইতালি কি আনলাকি? না, আমি বলবো ইতালি আনলাকি না। তার কারণ হচ্ছে ইতালির সাথে এটাই হওয়ার কথা ছিল এবং এটাই হবে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যদি তাদের ওয়ার্ল্ড কাপের যাত্রা দেখেন, আপনি তাদের ইতিহাস ঘাটেন, তারা ওয়ার্ল্ড কাপে সবসময় ভালো করেছে কারণ তাদের যে সিস্টেমটায় তারা চলে, যে ডিফেন্সিভ সিস্টেম, তাদের এই সিস্টেমে একজন নাম্বার 9-এর খুব দরকার। আপনি যদি লাস্ট ইতালি ওয়ার্ল্ড কাপ জিতেছে হচ্ছে 2006 সালে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি স্ট্রাইকারের নাম, আপনি বলতে পারবেন লুকা টনি ছিল। কিন্তু আমি যদি 2006 সালের পর একটা স্ট্রাইকারের নাম বলতে বলি, বাংলাদেশ কেন পৃথিবীর কেউ একটা ভালো স্ট্রাইকারের নাম বলতে পারবে না ইতালি। ইভেন এই ম্যাচেও যারা খেলেছিল সেই স্ট্রাইকারকে আমরা নর্মালি খুব একটা বেশি কেউ চিনি না। তো যে জিনিসটা যে ইতালির এই পুরা খেলার ধরনের একটা স্ট্রাইকারের খুব দরকার, যার কারণে লুকা টনি বা ফিলিপ্পো ইনজাগি বা ক্রিশ্চিয়ানো ভিয়েরি বা রসি যারা ছিল, এদের একটা নাম ছিল। তো এই কারণে আসলে ইতালি যতক্ষণ না পর্যন্ত একটা প্রপার নাম্বার 9, একটা ভালো স্ট্রাইকার না খুঁজে পাবে, তখন আমরা চ্যাম্পিয়ন্স লিগেও দেখেছি ইতালির কোনো ক্লাব নেই, এবং যে নাম্বার 9 এর অভাবে বাংলাদেশ ভুগছে। ইতালির ইন্টার মিলান জিতেছিল, কিন্তু সেটা জিতেছিল আবার আমি এই সিজনের কথা বলছি, এই সিজনে এখনো নেই। জি জি, নাম্বার 9 এর অভাবে আমরাও ভুগছি, ইতালিও ভুগছে, মানে সবই আমাদের দুঃখের জায়গা সেই নাম্বার 9। আমি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।